আমার মনে হয় আমি এখন বর্তমানে যে প্রেক্ষাপট এতে আমি আগে আমি ভালো ছিলাম। আগের আপনার দেখেন আপনার একটা গ্যাসের সিলিন্ডার 1100-1200 টাকা, এখন আপনার 2000-1800 টাকা। আপনার লঞ্চে ঘাটে আপনার বিভিন্ন জায়গায় মানুষের একটা মানে স্লোগান ঠিক আছে অন্য রকমের, যে আসলে আমরা আগেই ভালো ছিলাম এই রকমের। এই যে আমরা প্যাসেঞ্জারগুলো টানি বিভিন্ন রকমের মানুষজনের লাগে একখানে বসি, কথায় আপনার উঠতেই বলে যে আমরা আগেই ভালো ছিলাম। ওই যে পেট্রোল কেরাসিনের দাম এক ধাক্কায় আপনার কোনো আপনার পাম্পে কোনো তৈল নেই, একেবারে তৈলবিহীন আপনার বাংলাদেশ। যেই টাস করে 19 টাকা প্রতি লিটারে আপনার তৈলের দাম বাড়লো, টাস করে প্রত্যেকটা পাম্পে তেল হয়ে গেল, আপনার সমস্ত গাড়ি স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আসলে সাধারণ মানুষ আমরা দেখি আগেই আপনার পণ্যের দাম কম ছিল, আগেই আমরা ভালো ছিলাম। এখন বর্তমানে আমরা খুব মানে কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি। আপনার ধাপে ধাপে 3 ধাপে আপনার বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে, কিন্তু আপনার ক্ষমতা চেয়ার পাওয়ার জন্য বিভিন্ন রকমের রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের সাধারণ মানুষকে এরকম বিভিন্ন রকমের তকমা দিয়ে বিভিন্ন লোগো লাগাই আমাকে সামনে ব্যবহার করা হয়। যখন আপনার ব্যবহার করা হয় আপনার সরকার পাঠানো যায়, তখন ঠিকই আপনার কয়েকজন লোক আপনার ইনকাম করে, কামাই করে। আর আমাদের সাধারণ মানুষ আমরা আবার এই ভুক্তভোগী আবার আগের মতন। আপনার 24-এর পরে আমার জানা মতে ভালো একটা কাজ হয়েছে এই বাংলাদেশে আমি দেখি না। আপনার 24-এর আগের বাংলাদেশ আর 24-এর পরের বাংলাদেশ আপনার কেমন, আপনার কি অবস্থানে আপনার এই 24-এর পরে বাংলাদেশ আছে? আপনার এই যে 0 পয়েন্টে বইয়া আপনার এক হিন্দু মহিলা আপনার গাড়িতে বসা, পাশে স্বামী লেদা বাচ্চা, কানে দুল জ্বলতে আছে, আপনার সে গয়না সে ব্যবহার করবে স্বাধীনভাবে এই দেশে, স্বাধীন দেশে। কিন্তু আপনার কানের দুলটা আপনার কান ধরে থাবা দিয়ে আপনার এই করে সিরিয়াল হয়ে দৌড়তেছে। আপনার কি অবস্থা, কোন জায়গায় আপনার দেশ আছে? এই কালকের আপনার বাংলা মোটর মোড়ে একটা ছেলে আপনার যে মোবাইল জানলার পাশে বইয়ে মোবাইল দেখতেছে। টাকা ভাই কি হয়েছে, আমার হাতের মোবাইলটা লই গেছে টান দিয়ে। তার মানে বোঝেন কি অবস্থানে আছে। আপনার 24-এর পরে আমার জানা মতে ভালো একটা কাজ হয়েছে এই বাংলাদেশে আমি দেখি না। এখন আপনারা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা কমেন্ট করেন এই বাংলাদেশে এই 24-এর পরে ভালো কোন কাজটা হয়েছে, যে এই কাজটা দ্বারা এই সাধারণ মানুষের উপকার হয়েছে। আমরা বলছি ফ্যাসিস্ট শেখ হাসিনা খারাপ, হ্যাঁ বিভিন্ন রকমের বিভিন্ন আমরা লোক দিয়েছি, এই দেশ বিক্রি করিয়ে ফেলাইছে আপনার ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া লই যেতেছে সমস্ত ইলিশ আপনার ইন্ডিয়ারে দিয়ে দেয়, বিভিন্ন রকমের আমরা কথা মন্তব্য করছি। কিন্তু 24-এর পরে কি ইলিশ মাছ ভারতে যায় নাই? হ্যাঁ আমরা তো দেখছি 24-এর পর আরও তার চাইতে দ্বিগুণ রূপে আপনার ইলিশ ভারতে গেছে। আপনার এই যে বাংলাদেশে আপনার এই যে শেখ হাসিনা যে আপনার ইন্ডিয়ার কাছে বিক্রি করে ফেলা হয় চুক্তি করছে, আসলে আমরা খাতা কলমে দেখি নেই। কিন্তু নির্বাচনের 3 দিন আগে আপনার যাই আমেরিকার সাথে একটা চুক্তি হয়েছে এই বাংলাদেশে। নির্বাচনের 3 দিন আগে কেন ওই চুক্তিটা হবে, কিসের জন্য? নির্বাচনের পর একটা বৈধ সরকার বসবে, তারপর সে কীরকম ভালো হইবে জনগণের ভালো মন্দ মিলেই আপনারা এই চুক্তিটা করবে। কেন ওই 3 দিন আগে আপনার এই অবৈধ এই চুক্তিটা কেন ইউনূস সরকার করলো এই 24 সালে? আসলে সর্বসাইড মিলেইয়া আমি 24-এ আপনার এই রকমের রাহাজানি, খুন, ধর্ষণ, এরকমের এত মানে বিশৃঙ্খলা বাংলাদেশ মানে আমার লাইফে আমি দেই নাই। এরা এই রকমের মানে দেখছে মুরব্বীরা 71 সালে যখন আপনার যুদ্ধ লাগছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, তখন নাকি এই রকমের মানে দেশ চলমান ছিল। এখন আসলে আমরা তো আর ওই যুদ্ধ দেখি নাই, আমরা আমার বাবার কাছ থেকে আমার দাদার কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে ইতিহাস দেখি আপনার আসলে যুদ্ধের সময় কী রকমের আমার বাঙালির উপরে জুলুম, নির্যাতন, ধর্ষণ, খুন লক্ষ লক্ষ মানুষ করা হয়েছে। কিন্তু এই রূপটা আমরা দেখি নাই, কিন্তু 24-এ এইটা দেখতেছি। আপনার একটা মানুষ দল করতে পারে, আপনার দল করার কারণে কি একটা মানুষকে মারিয়ে ফেলানো লাগবে? কিসের জন্য? আপনার দল আপনার যে দল করেন, আপনার দল তো অপরাধ করে নাই, দল আপনার অপরাধ তো করছে একটা ব্যক্তি। আপনার দলে থাকিয়ে দলের নাম বিক্রি করে আপনার অপরাধ করছেন কিনা এইটা দেখতে হইবে আমার। আপনার রাজধানী করছেন কিনা, আপনার চাঁদাবাজি করছেন কিনা, আপনার দুর্নীতির টাকা দিয়ে পাহাড় করছেন কিনা, আপনার এই দেশের সম্পদ বাইরে এনেছেন কিনা, এইটা নিয়ে আপনার আইনি ব্যবস্থা নিয়ে আপনাকে আইনের আওতায় আনা হবে। কিন্তু একটা দল করার কারণে আপনার 24-এর পরে দেখছি মানুষ ওপেনে আপনার যে মপ করে সৃষ্টি করে হাজার হাজার মানুষ আপনার ছেলে মারিয়ে ফেলানো হয়েছে। কেন বা এদেশে তো আইন আছে, জেল আছে, আপনার উকিল আছে, মোক্তার আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, ব্যারিস্টার আছে। এরা করে কি কি কাজ? আপনার যারা আপনার আইনের ঊর্ধ্বে যে কাজ করবে, অবৈধ কাজ করবে, আপনার দেশের বিরুদ্ধে কাজ করবে, তাদের আইনের আওতায় নিয়ে শাস্তি দেবে, জেলে রাখবে। যে সাজা পাইবে সেই সাজায় তার সাজা দেওয়া হবে। কিন্তু আপনার তা না করে একটা মানুষে আপনার এই যে অমুক আওয়ামী লীগ করে তাস করে এনে আপনার কয়েকজন লোক মিলে আপনার পিডিয়ে আরে মারিয়ে ফেলান, এটা কেমন বাংলাদেশ? এরকমের কি 24-এর আগে ছিল? এরকমের তো আমরা দেখি নাই কোনো বিরোধী দলের এইরকমের লোগো লাগাইয়া আপনার রাস্তায় আপনি এরকম পিডিয়ে মারিয়ে ফেলানো, এটা দেখি নাই। কিন্তু 24-এর পরে এটা দেখতে আসি। 24-এর পরে আপনার এই 24-এর আগে যে ঘটনাগুলো বলেন, এই 24-এর আগে আপনার দেখেন এই যে মেট্রো রেলের নিচে আমি দাঁড়ান না, এইরকম একটা মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, আপনার এই যে বিভিন্ন রোড, বিভিন্ন রকমের উন্নয়ন, আপনার ওই যে আপনার 300 ফিট যে রাস্তাটা উত্তরবঙ্গের যে এই বিভিন্ন আমরা দেখি যখন মিডিয়ায়, যখন ভিডিওতে যখন দেখি আপনার যে 300 ফিট পূর্বাঞ্চল,
তখন আমি আর মনে হয় না যে ওটা বাংলাদেশের কোনো একটা জায়গা, আমি মনে হয় বাইরের কোনো একটা রাষ্ট্রের জায়গা। তখন যখন আপনার বলে না এটা 300 ফিট, আমার বাংলাদেশে আপনার এয়ারপোর্ট যাইতেছে 300 ফিট বাজে ওইটা, তখন কি বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা হয়েছে? তখন আমি মনের দিকে একটা আবেগ জাগে যে আসলে আমি ওই 300 ফিটে যাই, একটু ঘুরে আসি, আমি যাই। যখন এই রকমের মেট্রো রেল দেখি তখন আমার আবেগ জাগে, আমি একটু মেট্রো রেলে যাই, একটু সরি একটু অন্য স্থানে নামি এই রকমের। কিন্তু এই 24-এর পর আপনার এরকমের আপনার প্রতিহিংসা না করিয়া আপনার এই দেশের জন্য ভালো কাজ করবেন, যে এ করছে মাটির মানে উপর দিয়া, আমি করবো মাটির নিচ দিয়া, এই রকমের আপনার কাজ উন্নয়ন নিয়ে আপনারা এই করবেন। কিন্তু আসলে সেদিকে আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনাকে মাথা ব্যথা কোন জায়গায়? আপনার বিরোধী দল যেন না আসতে পারে, কত বছরে না আসতে পারে, আর নির্মূল কী রকমের করা যায়, তারে কেমনে প্রতিহত করা যায়, এই দিনে আপনারা ব্যস্ত। আসলে আমরা সাধারণ মানুষ এইটা চাই না, আমরা চাই সকল আপনার সংগঠনের মানুষ রাজনীতি করুক, পক্ষ বিপক্ষ থাকবে, তাহলেই আপনার সাধারণ মানুষের মুক্তি আসবে। আমার মনে হয় আমি এখন বর্তমানে যে প্রেক্ষাপট এবং এখন বর্তমান যে বাংলাদেশ চলমান, এতে আমি আগে আমি ভালো ছিলাম। আগের আপনার দেখেন, আপনার একটা গ্যাসের সিলিন্ডার 1100-1200 টাকা, এখন আপনার 2000-1800 টাকা। আপনার আগে চাউলের দাম ছিল কত? আগে আপনার সয়াবিন তেল আপনার ছিল 70 টাকা 100, এখন 210 টাকা 20 টাকা। প্রত্যেকটা পণ্য আপনার এইরকমের দেখেন, একটা শ্যাম্পু আপনার 3 টাকা, এই শ্যাম্পুটা এখন 5 টাকা। এইরকম মিলিয়ে প্রত্যেকটা জায়গায় যায় প্রত্যেকটা পণ্যের আপনার মনে করতে, এই যে হাসিনার আমলে বিভিন্ন রকমের আপনার হুজুররা আপনার আন্দোলনে নামতে, একটা সামান্য একটা পণ্যের দাম বাড়লেই আপনার হুজুর আপনার আন্দোলনে নামতো, বিভিন্ন রকমেরই করতো, বিভিন্ন সংগঠন নামিয়ে আপনার শেখ হাসিনার প্রতিহত করবো, আপনার এর মূল্যের দাম কমা অমুক তমুক। কিন্তু এই যে আপনার 24-এর পরে 26-এর পরে যে নির্বাচন রইলো, এই এর পরে যে পণ্যের দামগুলো, এই যে পেট্রোল কেরাসিনের দাম এক ধাক্কায় আপনার কোনো আপনার পাম্পে কোনো তৈল নেই, একেবারে তৈলবিহীন আপনার বাংলাদেশ। যেই টাস করে 19 টাকা প্রতি লিটারে আপনার তৈলের দাম বাড়লো, টাস করে প্রত্যেকটা পাম্পে তেল হয়ে গেল, আপনার সমস্ত গাড়ি স্বাভাবিক হয়ে গেল। তার মানে কি কোনো হুজুররা তো আপনার আন্দোলন নামে নাই, কোনো আপনার কোনো সংগঠন তো আন্দোলন নামে নাই, কেন নামলো না? কেন আপনার এই রকমের হইলো? যাক নামে নাই, আর এখন বর্তমানে আপনার মিল্লে জিল্লে আপনার দেশটার শাসন করতে আছে। কিন্তু তাহলে আপনারা কেন আপনার এই যে আওয়ামী লীগ সরকার ইয়ে করে এই লোগোটা লাগাইলেন, আপনারা কেন আপনার এই রকমেরই করলেন? কিন্তু আসলে সাধারণ মানুষ আমরা দেখি আগেই আপনার পণ্যের দাম কম ছিল, আগেই আমরা ভালো ছিলাম, এখন বর্তমানে আমরা খুব মানে কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি। আগে ঢাকায় একটা বাসা ভাড়া নিলে আগে আমাকে কারেন্ট বিলে এই বাসা মালিক আপনার লগে নিয়ে নিত, এখন আপনার যখনই আমি বাসা ভাড়া করতে যাই কয় বিদ্যুৎ বিল আপনার কেন? এই মালিকের করা প্রশ্নগুলো আপনার কেন ছড়িয়ে দেয়? আপনার ধাপে ধাপে 3 ধাপে আপনার বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে, যেখানে আগে আপনার কারেন্ট বিলে আমরা গরিব মানুষ, আমরা একটা ফ্যান চালাই, স্বাভাবিকভাবে একটা বাতি জ্বালাই, একটা রুমের আপনার বাসা নিয়ে 200-300 টাকা আমরা কারেন্ট বিল হইলে আমাকেও চলছে, কিন্তু 700-800 টাকা আমাকেও কারেন্ট বিল আসে। এখন আমাকেও জীবনযাত্রা কেমন আছে আপনারা বোঝেন। এবং সাধারণ মানুষের দ্বারা আমার প্রথমেই একটা প্রশ্ন, আসলে আমরা যেই রকমের আপনার যারা এই মানে একটা আন্দোলন করলেই লাভ দিয়ে আমরা পড়ি যে এই রকমের মানে আর সরকার পতন করলে আমরা ভালো খামু, আসলে কোনো সরকার আইসে দেশের দাম পণ্যর দাম কমাতে পারবে না। আপনার যে সরকার আসবে দাম বাড়বে আস্তে আস্তে এই রকমেরই। কিন্তু আপনার ক্ষমতা চেয়ার পাওয়ার জন্য, বিভিন্ন রকমের রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের সাধারণ মানুষকে এরকম বিভিন্ন রকমের তকমা দিয়ে বিভিন্ন লোগো লাগাই আমাকে সামনে ব্যবহার করা হয়। যখন আপনার ব্যবহার করা হয় আপনার সরকার পতন হয়ে যায়, তখন ঠিকই আপনার কয়েকজন লোক আপনার ইনকাম করে, কামাই করে, আর আমাদের সাধারণ মানুষ আমরা আবার এই ভুক্তভোগী আবার আগের মতন সেই রকমের আপনার চড়াও মূল্যে সম্পূর্ণ আপনার বাজারজাত আমাদের করতে হয়। মিছিলের শেষ ব্যক্তিও মূল্যায়ন পাবে, কিন্তু মূল্যায়ন কি পাচ্ছে? আমি মনে করি না। কোথায় মূল্যায়ন পাচ্ছে আপনার? কই আপনার মূল্যায়ন পাচ্ছে? আমি মনে করি না। আপনার দেখেন আপনার কয়জন লোক মূল্যায়ন পাচ্ছে? আপনার সারা ঘরে ঘরে, সারা রাস্তাঘাটে, আপনার লঞ্চে ঘাটে, আপনার বিভিন্ন জায়গায় মানুষের একটা মানে স্লোগান ঠিক আছে অন্য রকমের, যে আসলে আমরা আগেই ভালো ছিলাম এই রকমের। এই যে আমরা প্যাসেঞ্জারগুলো টানি বিভিন্ন রকমের মানুষজনের লাগে একখানে বসি, কথায় আপনার উঠেই বলে যে আমরা আগেই ভালো ছিলাম। তাহলে কই আপনার কি হয়েছে এই যে 24-এর এই 2 বছরে, এই ইউনূস সরকারের আমল হইতে এখন পর্যন্ত কি একটা সাধারণ মানুষের জন্য একটা ভালো একটা সুসংবাদ, আমাদের দেশের জন্য কি সুসংবাদ আসছে আপনার বলতে পারবেন? এটা আমরা স্বাভাবিকভাবে আমরা ঘৃণা করছি বা এই করছি, কিন্তু এখন দেখি না, তার চাইতে চৌগুণ রূপে খারাপ মানুষ এই বাংলাদেশ এখন বসবাস করে। সে তো একটা সামান্য আপনার চান্দার জন্য আপনার আরিয়ে চাপে ধরিয়া তারপরে ইসলামে সই নেয়। আমরা দেখছি চান্দার জন্য আপনার পাথর নিক্ষেপ করে মানুষ মারিয়ে বেলায় 24-এর পরে। এইসব ঘটনা 24 নইলে আমরা দেখতে পারতাম না সাধারণ মানুষ। আসলে আমরা এখন অতিষ্ঠ এই দেশ নিয়ে। কি অবস্থা দেশের? আপনার পক্ষে কথা বললে, 71-এর পক্ষে কথা বললে, তাহলে আপনার যাই আপনার এখানে একটা আপনার বাজে কমেন্ট করে আপনার মব সৃষ্টি করে ফেলাইবে। বৈষম্য হুজুররা যদি ক্ষমতা দিলে বলৎকারকে কি বৈধতা দিত? আপনার কাছে কি মনে হয়? আমি আন যে অবস্থা আপনার যে ক্ষমতা না পাইয়ে যে রকমের বলৎকার করে, শিশুকে যে রকমের দর্শন করে, আর যদি ক্ষমতা পাইতে তাহলে তার কোনো আপনার কোনো সার্টিফিকেট লাগবে না। এরা যেরকম বলা এই রকমের আপনার বলৎকার করতে, কেউ কথা বলার কেউ থাকতে না।
26-এ যে নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসতো, আজকে আমরা পূর্ব পাকিস্তানে বসবাস করতাম। এক কথায় আপনার স্বাধীনের কোনো কথার নাম বলা যাইতে না, বিভিন্ন রকম করা যাইতে না। আপনার এই দেশে দেখবেন এই যত আপনার গুপ্ত হামলাগুলো হয় সবই আপনার জামাতের এই পোলাপান করে, বিভিন্ন রকমের এই মাজারগুলো ভাঙ্গা। আমি আপনার একটা কথা বলি স্পষ্ট করিয়া, একটা মানুষ জীবিত থাকা অবস্থায় তার হাজারো পাপ থাকবে, হাজারো আপনার যাইয়া বদনাম থাকবে, বিভিন্ন থাকবে, কিন্তু আপনার জীবিত থাকা অবস্থায় তারে আপনার আইনি ব্যবস্থা নিয়ে তার বিচার করবেন, এই না? কিন্তু একটা মৃত ব্যক্তির আপনার বিচার কেমনে আপনার এই দুনিয়ার মানুষ করে? আপনারা 24-এ আপনার এই 5ই আগস্টের পরে আমরা দেখছি এই দেশে একটা মৃত ব্যক্তিকে কবর থেকে তুললিয়া তারপর আগুন দিয়ে পোড়ানো হন। একটা মৃত ব্যক্তির দায়িত্ব তো আল্লাহই নিয়েছে বিচার করার, যে এই দুনিয়ায় কি খারাপ করছে কি ভালো করছে। ভালো করলে তারে জান্নাত দেবে, খারাপ করলে তারে জাহান্নামে দেবে। এই দায়িত্ব কার? আল্লাহর, ফেরেশতার, আজরাইলের। কিন্তু সেই মৃত ব্যক্তিকে উড়াইয়া আপনার এখন বর্তমানে এই জামাতালারা বিচার করে এই দুনিয়ায় আগুন লাগাইয়ে পড়ে। তা আপনার বোঝেন 24টায় আপনার কি আমরা পাইছি, 24-এ কি পাইছি? একটা কথা বললে কোনো হয় আপনার একজন ডিসি বলে যে যদি কোনো পক্ষে কথা যায় তাহলে আমি ভালো, যদি বিপক্ষে কথা যায় তাহলে আমি দোষর আওয়ামী লীগের। কি আপনার আমি আপনার সাথে মিডিয়ায় কথা বলি, আমি এখন আপনার দেশের এই যে চরিত্র নিয়ে বিভিন্ন রকমের, এটা আমার মনে করে জামাত এটা আইনিভাবে আপনার বলৎকারই করতো। আপনার নাইলে জামাত একবার দেখছেন বলৎকারের বিরুদ্ধে আপনার এই রাস্তায় নামছে? বলৎকারের বিরুদ্ধে এই যে পোলাপানগুলো যে আপনার যে দর্শন করে, এই যে বলৎকার করে হুজুররা, জামাতের একটা আপনার দেখছেন কোনো সংগঠনের লোক আপনার নামিয়ে বলছে যে এই যে বিচার চাই? আপনার এই যে দর্শন, এই যে আপনার 17 বছরের এই যে মাজারগুলো ভাঙছে, কোনো সময় একটা জামাতের দেখছেন যে এইটার বিচার চাই? আসলে যে আপনার যে মাজারে আপনার ও যদি ওই জায়গায় যদি আল্লাহরে ডাক কেউ পাইলে ওর যার নামে ওই করবে, ওর তো আল্লাহ জ্ঞান দিয়েছে। ও যদি বলো ওই যদি ওই আপনার মাজারে যাই ও মাথা ঢুকলেই আল্লাহরে পাইবে, ও পাও। আমি মসজিদে যাই আমি আল্লাহরে পাবো, আমি পামু যে যেরকমের। এখন আমি যদি আপনার এই কারণে তোমরা হলে এই যে হিন্দু আছে, এই যে খ্রিস্টান আছে, প্রত্যেকটা বাড়িঘর ভাঙচুর তো তোমরাই করো। এই যে বিভিন্ন ধর্মের লোক আছে, আল্লাহ তো তোমার সৃষ্টি করছে, তুমি তোমার জায়গায় তুমি যে ধর্মে আসো তুমি এইটারে ফুটাই তোলো তোমার ইবাদত দিয়া। তুমি কেন যাইয়া তুমি মাদ্রাসা ভাঙবা? কেন তুমি যাইয়া একটা মাজার ভাঙবা? কেন তুমি যাইয়া আপনার মন্দির ভাঙবা? যে ধর্ম আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, যে আপনার হিন্দুর গর্বে পাঠাইছে তা আল্লাহ সিলেক্ট করে আর হিন্দুর ঘরে পাঠাইছে। আমারে মুসলিমের ঘরে পাঠাইছে আল্লাহ তো সিলেক্ট করিয়া আমারে মুসলিমের ঘরে পাঠাইছে। আমার কাছে আমি মনে করি আমার ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু যে অন্য ধর্মে এও তো মনে করে যে হ্যাঁ ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আমি আমার যে আপনার চলাচলতি, আমার যে ব্যবহার এবং আমার যে ইবাদত, এই দিয়েই তো ফুটেই চলতে হবে যে আমার ধর্ম সবচাইতে। কিন্তু আমি যদি সন্ত্রাসী কার্যকলাপ করি, যদি ভাঙচুর করি, এই দিয়ে আমি কি বুঝইলাম? আমি বিশ্বকে আমি কি দেখাইলাম যে আমার এই ধর্ম আসলে একটা জঙ্গি গোষ্ঠী, এই ধরনের সারা বিশ্বের দ্বারা আমি পরিচিত মুখ করাইলাম। আমরা দেখি যে এই মাজার ভাঙছে, মাজারে গাঁজা খায় সেজন্য, কিন্তু মসজিদে যখন বলৎকার দর্শন হয় তখন মসজিদ ভাঙে না কেন? আপনার এই যে মাজারে আপনার ভাঙ্গা হয় যে গাঁজা খাওয়ার জন্য, আপনার এই গাঁজাটা কোত্থেকে আসে? এই গাঁজাটা আপনার প্রত্যেকটা বটারে তো আপনার যাই আছে, আপনার কি বলে আপনার যাইয়া আপনার আমার গাড় আছে এই বটারে, তাই বটার দিয়ে অন্য রাষ্ট্র থেকে আপনার কে আসলো কি আসলো তার যদি প্রত্যেকটা তার ভ্যাক হইতে তার শরীর তল্লাশি করা হয়, তারপর তো বাইরে দিয়ে আর মাদক ঢোকার কোনো পরিবেশ দেখি না। এবং যেই এলাকায় এক একজন নির্বাচিত প্রতিনিধি থাকে, যে আমার আমি এই ওয়ার্ডের আপনি কাউন্সিলর, এই ওয়ার্ডে কাউন্সিলর আমার এই দায়িত্বে কয়জন ভালো মানুষ আছে আমি লিস্টি করবো, কয়জন খারাপ মানুষ আছে আমি লিস্টি করবো। এইটা যদি প্রত্যেকটা নেতা প্রত্যেক দলের যদি আপনার তারা যদি সক্রিয় হইয়া তারপর যদি আপনার ব্যবস্থা নেয়, এই দেশে মাদক থাকে, আসলে এরা আপনার যাই এই মাদক আপনারা এও বন্ধ করবে না, আর আপনার যাই মাজার কথায় মাজার ভাঙচুর করবে। আমি একটা কথা বলি, আমি একটা অটোরিক্সা চালাই, আপনার কথায় প্রত্যেকটা মোড়ে আপনার যে অটোরিক্সা ধরা হয়, ধরিয়ে আমাকেও আপনার যাইয়া 1500-2000 টাকা আপনার ডাম্পিং দিয়ে নেওয়া হয়। কিন্তু এই অটোরিক্সাটা আপনার এই আমাকেও রাস্তায় না ধরিয়া সরাসরি যদি আপনার গ্যারেজ যাইয়া গ্যারেজটা তালা মারা হয় এবং ওই যে বিদ্যুৎটা দিয়ে আপনার যে অটোরিক্সাটা চার্জ দেওয়া হয়, বিদ্যুতের লাইনটা কাটিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা রাস্তা বই এইটা আমরা এই হয়রানিটা হই না। আমার জায়গায় আমি কষ্ট করে যাই, মালিক ঠিকই ভাড়া পায়, মাঝখান দিয়ে সরকার লাভবান হইলো, মালিক লাভবান হইলো, ক্ষতিগ্রস্ত হলে আমরা সাধারণ মানুষ। আপনার এই যে হুজুররা আপনার যাইয়া যখন আপনার মসজিদ মাদ্রাসা আপনার এই যে বলৎকারগুলো হয়, তখন মসজিদ মাদ্রাসা আপনার কোনো হুজুরে যাই ভাঙে না। আমি মাজার ভাঙ্গার মানে পক্ষে নয় এবং মসজিদ ভাঙ্গার পক্ষে নয়, কিন্তু যারা মসজিদ ভাঙে, যেই আপনার বলৎকারের কারণে যেই আপনার যে মাজারগুলো ভাঙে, তাকে বলবো তোমরা ওই মাজারগুলো না ভাঙ্গিয়া মাজারে যেই সমস্ত আপনার যে নেশাগ্রস্ত বা যেই খারাপ যে ইগুলো হয় সেইগুলো প্রতিহত করো। এবং আবার আপনার যে এই যে মসজিদে আপনার যে বলৎকার করা হয়, আপনার মসজিদ না ভাঙ্গিয়া এই মসজিদের ভিতরে যেই লোক আপনার বলৎকার করছে তারে দ্রুত আইনের আওতায় এনে তারে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাহলে আপনার বলৎকার কমে যাবে। কিন্তু আমি চাই না।
সব মিলিয়ে আমি বলবো আসলে এখন বর্তমানে এই দেশে আইনের শাসনটা খুব একদম দুর্বল। আসলে আমাদের যে সরকার সেটা এখন ব্যস্ত আপনার যাই বিরোধী দল আপনার একটা আইডিয়া ঠেকানোর জন্য, কিন্তু এই দেশে যে ধর্ষণ হইতেছে, বলৎকার হইতেছে, বিভিন্ন অন্যান্য দল যে খারাপ কাজগুলো করতেছে সেইগুলোর প্রতি তার কোনো মাথা ব্যথা নাই। তার খালি মাথা ব্যথা আপনার যাইয়া শেখ হাসিনা কখন কোনানিতে ঢুকবে, কোনানি আওয়ামী লীগের লোক আছে এইসব নিয়ে আপনার করিয়া এইসব বন্ধ করিয়া আপনার দ্রুত আপনার আগে এই দেশ ভালোবাসুন, দেশের যে এই বলৎকারগুলো হয় বলৎকারগুলো আপনার নির্ধারণ করুন, এইগুলো প্রতিহত করেন। এই যে আপনার মাজার ভাঙ্গায় এই আপনার করেন, এই যে জামাতের লোকগুলো যে কার্যকলাপগুলো করতেছে নিষিদ্ধ আপনার গুপ্ত, এইগুলোর আপনি প্রতিহত করুন। আপনার একটা এমন একটা রাষ্ট্র উপহার দেন যেন মৃত্যুর পরে প্রত্যেকটা দলের লোকজনও আপনার গুণগান গায়, যে এমন একটা রাষ্ট্র তারেক রহমান সে আপনার জিয়ুর রহমানের ছেলে যে আমাদের বৈষম্যবিহীন একটা রাষ্ট্র দেশে, এইটার জন্য সারা দেশের মানুষজন তার জন্য একটা গুণগান গায়। তার মৃত্যুর খবর শুনে যেন সবাই বলে আপনার যাইয়া ভালো একটা মন্তব্য করার জন্য খারাপ কোনো মন্তব্য করে না। আমি তারে বলি, সে এখন রাষ্ট্র ক্ষমতা আছে, সে আমাকে 18 কোটি মানুষের সকলেরই সে আপনার যাইয়া গার্জিয়ান, কিন্তু সকলকে আপনার হয়তো এককালে এক নজরে দেখতে পারবে না, কিন্তু এককালে খারাপ নজরে দেখতে আপনার কেউ ধ্বংস করেন না। আসলে কেউ ধ্বংস কেউ করলে তার ধ্বংস অনিবার্য।